কি শান্তি। বউ, ও বউ, এত জোরে বম ফুটালো কোথায়? আবার যুদ্ধ শুরু হয়ে গেল নাকি? আমার তো খুব ভয় করছে। আরে আরে স্বামী, কি বলছো এসব? বনে যুদ্ধ লাগতে যাবে কেন? আমি তো পাদ মারছিলাম গো, সেটা শুনেই তোমার ঘুমটা ভেঙে গেল। তুমি কেন পাদ মারলে? হ্যাঁ, তুমি দেখছো না যে আমি ঘুমাচ্ছি? দিলে তো আমার ঘুমটা নষ্ট করে। তোমার এই পাদের জ্বালায় তো একটু ঘুমিয়েও শান্তি নেই। তুমি জানো না যে পাদ না মারলে আমার শান্তি লাগে না? তুমি ঘুমিয়েছো বলে কি আমি আমার পাদ আটকে রাখবো নাকি? তোমার জন্য তো এখন পাদও মারা যাবে না দেখছি। হয়েছে হয়েছে, তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হও। আর যাও আমার জন্য খাবার নিয়ে আসো। দিলে তো আমার ঘুমটা নষ্ট করে। এখন আর কি করব? আমি বরং খেয়ে বাহিরে যাই, তাহলে আর তোমার পাদের শব্দ শুনতে হবে না। বাড়িতে তো আর শান্তি নেই এই পাদের জ্বালায়। এভাবে বলো না গো স্বামী, পাদ যে আমার শান্তি। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। এই নাও গো তোমার খাবার। আহ, কি শান্তিটাই না পেলাম গো। ছি ছি বউ, তুমি আবার পাদ মারলে। আমি এই খাবার খাবো না। ছি, কি দুর্গন্ধ তোমার পাদের। পাদের গন্ধে তো থাকা যাচ্ছে না ঘরে। মনে হচ্ছে পুরো ঘর পাদ দিয়ে ভরিয়ে ফেলেছো। আহ গো স্বামী, জান রাগ করো না গো, একটু তো পাদই মেরেছি, এর থেকে তো বেশি কিছু করিনি গো, তাই তুমি এত রাগ করছো? শুধু কি পাদ মেরেছো? যে দুর্গন্ধ ছড়িয়েছো, মনে তো হচ্ছে পাদের সাথে হাগুও করে দিয়েছো। যাও যাও, কি নোংরা তুমি, কি দুর্গন্ধ, ছি ছি ছি। আমাদের লাউ গাছে তো দেখছি অনেক লাউ ধরেছে। এই লাউগুলো বাজারে বিক্রি করতে দিব, তাহলে অনেক টাকা পাবো। রে সেরেছে কাম, আবার পাদ মারতে ইচ্ছে করছে। আহ, সেই শান্তি। আমার পাদের গন্ধে লাউগুলো যেন তাজা হয়ে গেল। যাক, পাদ মেরে তাহলে ভালোই করেছি। এখন বাজারে বিক্রি করলে লাউগুলোর দামও বেশি হবে। আমার পাদেরও দেখছি গুণ আছে, পাদ মেরে লাউগুলোকে কেমন তাজা বানিয়ে দিলাম। না না, এভাবে বসে থাকলে তো হবে না। কোনো কিছু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, তাহলে হাতে কিছু টাকা আসবে। আমি বরং বাড়ি গিয়ে বউকে বলি, কিছু আছে নাকি বিক্রি করার মতো। স্বামীটা সেই সকালে আমার পাদের জন্য না খেয়ে বেরিয়ে গেল, এখনো আসছে না। কি যে করি। বউ, ও বউ, এদিকে আসো তো, তোমার সাথে একটু কথা আছে। ভাবছি হাতে তো টাকা পয়সা নেই, কোনো কিছু থাকলে দাও, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি, তাতে যদি কিছু টাকা হাতে আসে। হ্যাঁ গো, বাড়িতে তেমন কিচ্ছু নেই, কিন্তু আমার লাউ গাছে অনেকগুলো লাউ ধরেছে, ওগুলো তুমি বিক্রি করে এসো গো। ঠিক আছে, তাহলে তুমি লাউগুলো দাও, আমি বাজারে গিয়ে বিক্রি করে আসি। এই লাউ নেবে? লাউ 40 টাকা পিস লাউ, তাড়াতাড়ি নিয়ে যান ভাই। এমন স্বাদের লাউ আর পাবেন না। দের লাউ বানাইলো মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগাও খাইলাম, ডোগাও খাইলাম, লাউ দিয়া বানাইলাম দুগদুগি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই লাউ নিয়ে যান, লাউ 40 টাকা পিস লাউ, সুস্বাদু লাউ, তাড়াতাড়ি নিয়ে যান ভাই। এমন স্বাদের লাউ আর কোথাও পাবেন না, আগে আসলে আগে পাবেন, নিয়ে যান ভাই। কি বাজারে এত স্বাদের লাউ? আমাকে এক পিস লাউ দিন তো। একই লাউ কোনো পাতের মতো গন্ধ, ছি ছি, কি দুর্গন্ধ, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। এগুলো লাউ খেলে তো পেটে অসুখ করবে। আরে আরে ভাই, লাউ পাদের মতো গন্ধ হতে যাবে কেন? এগুলো তো সেন্ট, এখন ডিজিটাল যুগ, তাই একটু এমন গন্ধ। না না, আমি আপনার পাতওয়ালা লাউ নিব না, টাকা দিয়ে দুর্গন্ধ কিনে নিব। আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই নাকি? আরে ভাই, আপনি না নিলে আমার দোকান থেকে সরে যান তো ভাই, বেকার ঝামেলা করবেন না, সবাইকে আসতে দিন। এ লাউ নিবেন? লাউ ডিজিটাল লাউ, একবার নিলে বারবার আসতে হবে। ডিজিটাল লাউ, লাউয়ের সেন্ট দিয়ে ভরা, লাউয়ের গন্ধে ভরপুর। এই কদু ভাইয়ের লাউ, দেশের বিখ্যাত লাউ, নিয়ে যান এক পিস ভাই। এই লাউ 40 টাকা, লাউ 40 টাকা, নিয়ে যান ভাই। ফুরিয়ে গেলে আর পাবেন না, সময় থাকতে নিয়ে যান।
বউ, আজ আমাদের সব লাউ বিক্রি হয়ে গেছে, অনেক টাকা পেয়েছি। যাক, এই টাকা দিয়ে বেশ কিছুদিন চলতে পারবো। কি বলছো গো তুমি? সত্যি? আমার পাদের গন্ধে ভরে লাউগুলো তাহলে সবাই কিনে নিল গো। আমি খুব খুশি লাগছে গো। এই খুশিতে তাহলে বরং একটা পাদ মেরে নেই। আহ, কি শান্তি! সব থেকে আজ পাদ বেশি শান্তি পেলাম গো। পাদ আমার জীবন, পাদ আমার নয়ন, পাদ আমার শান্তি গো। ছি বউ, তুমি আবার পাদ মারলে? লাউ বিক্রি করে অনেকগুলো টাকা পেয়ে মনটা খুশিতেই ছিল, তোমার এই পাদের বিশ্রী গন্ধে মনটাই খারাপ হয়ে গেল। এই স্বামী, এই আমার পাদ নিয়ে কিচ্ছু বলবে না কিন্তু। এই পাদ আমার গর্ব, বুঝলে? তোমার তো পাদ মারার কোনো মুরুদ নেই। আমাকে কথা শোনাও, পারলে আমার মতো পাদ মেরে দেখাও, বুঝলে? না না, আমার এত তোমার মতো পাদ মারার কোনো ইচ্ছে নেই। আমার গর্বের পাদ তুমিই মারো। পাদওয়ালি রে পাদওয়ালি, পাদ শুনতে কেন এলি? কি করি রে কি করি, পাদের গন্ধে আমি মরি। পাদ শুনতে কেন এলি? এই কদু, বাইরে আয় তো, বাইরে আয়। হারামজাদা, কালকে কেমন লাউ দিয়েছিস তুই? রান্না করার পরে মনে হয়েছে লাউ নয়, যেন পাদ রান্না করেছি। আমাদের সবার পেট খারাপ করেছে। তুই এখন লাউয়ের টাকাও দিবি, সাথে ওষুধ কেনার টাকাও দিবি, তাহলে আজকে মেরে তোকে তক্তা বানিয়ে ফেলবো হারামজাদা। হ্যাঁ পচা ভাই, একদম ঠিক বলেছো। আমাদের টাকা ফিরিয়ে দাও, না হলে তোমার চামড়া তুলে দিব আমরা। তোরা সবাই বল, কদু ভাইয়ের চরিত্র পাদের মতো গন্ধ, কদু ভাইয়ের চামড়া তুলে দিব আমরা। তোমরা থামো সবাই। আমার বউ সব সময় পাদ মারে, তাই লাউ অমন গন্ধ হয়েছে। আর টাকা কি করে ফেরত দেব? আমি তো সব টাকা খরচ করে ফেলেছি। এবারের মতো আমাকে মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নেই। তোর বোনের অর্ধেক পশু অসুস্থ, এ কদু শালাকে মার তোরা। তোরা আমার স্বামীকে ছাড় বলছি, ছাড়, না হলে তোদের আমি একদম পাদ মেরে উড়িয়ে দিব কিন্তু। ভালো বলছি, ছেড়ে দে, না হলে আমার পাদের গন্ধে তোর আজ মরে যাবি রে। কি শান্তি! ছি ছি ছি, এত গন্ধ, মনে হয় মম ফুটলো। এই তোরা পালা, এই গন্ধে তোরা সবাই অসুস্থ হয়ে যাবি। এই কদু, টাকা লাগবে না, তুই তোর পাদ মারা বউকে আগে সামলা, নাহলে আমরা সবাই অজ্ঞান হয়ে যাব। এই দাঁড়া বলছি, দাঁড়া। পালাচ্ছিস কেন? আমার তো এখনো পাদ মারা হয়নি। আমি আরো পাদ মারবো। আমার স্বামীকে মারার স্বাদ মিটিয়ে ছাড়বো তোদের। আর তুই মারতে আসলে এর থেকে ডাবল পাদ মেরে দেব তোদের। বউ, তুমি আজ পাদ মেরে ওদের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিলে। আমি তোমার পাদ নিয়ে তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। আজকে আমি তোমাকে আর তোমার পাদ নিয়ে কিছুই বলবো না। হ্যাঁ গো, তুমি তো তবুও শুধু আমার পাদের বদনাম করো। দেখো আমার পাদের কত ক্ষমতা, এজন্য তো আমার পাদ নিয়ে আমি গর্ব করি। হ্যাঁ বউ, তুমি খুশি তো? আজকে এই আনন্দে তোমাকে নিয়ে ঘুরতে যাব। রেডি হয়ে আসো। আজ যাবো না গো, আজ তো তুমি অনেক মার খেয়েছো। এখন বড় রেস্ট নাও, আমরা কাল যাব, কেমন? বৌমা, ও বৌমা, কত বেলা হয়ে গেল, তোমার চোখে পড়ে না নাকি? আমাদের ক্ষুধা লেগেছে, খেতে দাও। বৌমা, আজ একটু শান্তিতে খেতে দিও, খাবারের মাঝে যেন পাত মেরো না, বুঝেছো? এ কি করলে বৌমা? এটা তোমাকে আমি করতে তো নিষেধ করেছিলাম। আমি এত করে বললাম খাবারের মাঝে যেন পাত মেরো না, তুমি তবুও পাত মারলে, আমার কথা শুনলে না। মা, আমাকে একদম বকবেন না। আমি কি ইচ্ছে করে পাদ মারি নাকি? পাদ না মারলে যে আমার শান্তি আসে না, তাই তো পাদ মারি। ছি ছি বৌমা, তোমার পাদের কি গন্ধ! দূর হও আমার সামনে থেকে। গন্ধ বলবেন না, বলবেন সেন্ট। আমার পাদের কত সুন্দর সেন্ট, এমন সেন্ট আপনি কোথাও পাবেন না। আমি তো আপনাকে ফ্রিতে দিচ্ছি। আমার পাদ আমার গর্ব, বুঝলেন মা? হয়েছে হয়েছে, পাদ নিয়ে আর গর্ব করতে হবে না। এই পাদ মারা বউয়ের সাথে কথায় আর পারা যাবে না। লজ্জাও করে না, পাদ নিয়ে কেমন গর্ব করছে। ওগো শুনছো,
এইদিকে দেখো, একটা ফুচকার দোকান বসেছে। ওখানে চলো, আমি ফুচকা খাবো। তাড়াতাড়ি চলো। ফুচকা দেখে আমার জিভ বাজে পানি চলে এসেছে গো। এই মামা, এক প্লেট ফুচকা দাও তো। ঝাল বেশি দিবে, আমার বউ ঝাল ফুচকা বেশি পছন্দ করে। কি শান্তি, পাতটা মেরে বেশ মজা পেলাম। ফুচকা খাওয়া পাত বলে কথা। জি জি, এমন করে কেউ পাদ মারে? কি দুর্গন্ধ! আমার দোকান থেকে তাড়াতাড়ি চলে যান, নালে বাকি সব কাস্টমার অসুস্থ হয়ে যাবে। আর ফুচকা দিব না। আমার ফুচকার টাকা দিয়ে ভালোই ভালোই আমার দোকান থেকে বিদায় হন, নালে কিন্তু খবর আছে। এই মামা, এই কি বলছেন এসব? পাদ হলো সবার শান্তি, এটা কি আপনি জানেন না নাকি? খেলাম না আপনার ফুচকা। এই, ওনার টাকাটা দিয়ে দাও তো। রিক্সায় তো উঠলাম, বউ এখন কোনো পাদ মেরো না। পাদ মারলে কিন্তু রিক্সাওয়ালা আমাদের নামিয়ে দিবে। নাউন নাউন, আপনারা রিক্সা থেকে নাউন। ছি, কি দুর্গন্ধ! মরে গেলাম রে, বাঁচাও রে আমাকে। কি করব বউ, হেঁটেই চলে যেতে হবে বাড়ি। তোমার পাদের জন্য আজ দেখো কত ভোগান্তি, কত কষ্ট হচ্ছে আমাদের। প্লিজ তুমি এই পাদ মারা বন্ধ করে দাও। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। আহ, কি শান্তিতে দিন কাটছে, সারাদিন ঘোরাফেরা করি, আর সন্ধ্যাবেলা মায়ের হোটেলে যে খাবার খাই। এমন সুখের জীবন কয়জনের বা হয়? এসব বলতে বলতে বল্টু শিয়াল তার বাড়িতে চলে গেল। সারা দিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো। আমি যে কত কষ্ট করে শিকার ধরে এনে তোকে রান্না করে খাওয়াই, সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? আমি যে বুড়ো হয়ে গেছি, আমি কি আগের মতো শিকার ধরতে পারি? এভাবে চললে সংসারটা চলবে কি করে বল? কত করে তোকে বলি কাজ কাম কিছু কর, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। কি বলছো মা? আমি তো শিকার টিকার মাঝেতে ধরতে যাই, কিন্তু শিকার যদি আমাকে ধরা না দেয় তাহলে আমি কি করব বলো? আর কাজ কাম তো আমি ঠিক করে পারি না, এজন্য আমাকে কাজ কাম কেউ দিতে চায় না। শিকার ধরতে পাস না তা ভালো কথা, শিকার জঙ্গলে কমে গেছে এটা তো আমিও জানি। তবে যে তোর বাবার কিছু জমি জমাও আছে, সেই জমিগুলোতেও তো কাজ করতে পারিস। ওই যে তোর বাবা মরার আগে একটা ট্রাক্টর রেখে গেছে, ওটা তো অমনেই পড়ে আছে, সেটাও তো তুই চালাতে পারিস। এ তুমি কি বলছো মা? আমি তো চাষাবাদের কাজ করতেই পারবো না। করবি না মানে? আমি তোকে কালকেই একটা বিয়ে দেব, মেয়ে আমি দেখে রেখেছি। কালকে তোর বন্ধু আর তোর মামা হালুমকে নিয়ে বিয়েটা পড়িয়ে নিয়ে আসবো। এই বলে বল্টু শিয়ালের মা সেইখান থেকে চলে গেল। এই কারণে আমি কাম কাজ করতেই চাই না। কাজ করলে তো অল্প বয়সে বিয়ে করতেই পারতাম না, এখন বিয়ে করতে পারবো। পরের দিন সকালে বল্টুর বন্ধু ও তার মামা হালুমবাগ তাকে নিয়ে চলল বিয়ে করাতে। আরে বাহ, আমার মায়ের তো পছন্দই আছে, খুব একটা সুন্দরী শিয়ালিনীকে পছন্দ করেছে। বউটা দেখতে কত সুন্দরী। এরপর বল্টু শিয়াল সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসলো। বাহ, আমার বৌমাটা দেখতে খুবই সুন্দরী। এসো মা, এসো ঘরে এসো। বউ, দেখো তো বাসর ঘরটা পছন্দ হয়েছে কিনা। বাহ, খুব সুন্দর হয়েছে।
সকালে বাসর ঘরটা সেজে তোমাকে বিয়ে করতে গিয়েছি। বউ, আজকে তো আমাদের বাসর রাত। বউ, এই বাসর রাতে তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি এই বাসর রাতে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ওগো, তোমার কাছে শুধুমাত্র আমার একটাই চাওয়া। তুমি কি আমার সেই আবদারটা পূর্ণ করতে পারবে? বলো। কি বলছো বউ? তুমি আমার কাছে আবদার করবে? আমি সেটা কি পূরণ করব না? একবার আমার কাছে চেয়ে দেখো না, অবশ্যই আমি তোমাকে দেব। ওগো, আমার সাজুগুজু করতে অনেক ভালো লাগে। তোমার কাছে শুধুমাত্র আমার একটাই চাওয়া। তুমি প্রতিদিন আমাকে একটা করে মেকআপ বক্স আর একটা করে লিপস্টিক এনে দেবে। বাবা, কি যে বিপদে পড়লাম। আগের জীবনটাই তো ভালো ছিল, এখন আমার বউয়ের এই আবদার গুলো কি করে পূরণ করব? আমি যে বেকার, আমার কাছে কোনো টাকা পয়সাই নেই, তাহলে কি করে বউয়ের আবদার পূরণ করব? বিয়ে করে কোথায় মা আমাকে ফাঁসিয়ে দিল, এখন দেখছি বউয়ের মন জোগাতে, তাহলে তো কাজেই যেতে হবে। ওগো, কথা বলছো না কেন? কি ভাবছো এত? বলো, কাল থেকে আমাকে এগুলো এনে দেবে তো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। কি বলছো কি? তোমার আবদার কি পূরণ করবো না? তুমি না 10টা না 5টা না, একটা মাত্র বউ। তোমার আবদার পূরণ করে না থাকতে পারি? চলো তো, এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। এভাবেই সে রাতটি কেটে গেল। পরদিন সকালে বাবা বাবা, ছেলেটা তো দেখছি বিয়ে করে অনেক কাজের হয়ে গেছে। আজ না বলতেই কেমন সকাল সকাল ট্রাক্টরটা নিয়ে বেরিয়ে পড়লো। যাক বাবা, এতদিনে মনে হয় আমার ছেলের মাথায় সুবুদ্ধি হয়েছে। আহ, বিয়ে করে কি জ্বালা যে পড়লাম। আগের জীবনটা কত ভালো ছিল, জঙ্গলে ঘুরে বেড়াতাম, আজ সকাল সন্ধ্যায় খাবার খেতাম। এখন আবার এই কাঠফাটা রোদের ভিতর আমাকে কাজ করতে হচ্ছে। এদিকে বউ তো মেকআপ বক্স আর লিপস্টিক চেয়েছে, যদি এগুলো না নিয়ে যায় তাহলে বউ যে কি লঙ্কা কাণ্ড বাজিয়ে দেয় তা একমাত্র উপরাল্লাই জানে। বউ, এই দেখো দেখো, তোমার জন্য পছন্দের জন্য লিপস্টিক ও মেকআপ বক্স নিয়ে এসেছি, নাও নাও। খুশি হয়েছো? আরে, খুশি হব না মানে? খুব খুশি হয়েছি। আমি খাবার ছাড়া 5-6 দিন কাটিয়ে দিতে পারবো, আর তুমি আমাকে এগুলো এনে দিয়েছো, আমি খুশি হব না? আহ, মহারানীর কথা শোনো। মেকআপ বক্স আর লিপস্টিক পেয়ে কি যে খুশি হয়েছে, কিন্তু স্বামী সারাদিন রোদের মধ্যে পড়ে এলো, সেদিকে কোনো খেয়াল নেই। কি গো, কিছু বললে? না না, কি বলবো, খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। ওগো, কাল আমাকে একটা শাড়ি এনে দিও। বিয়ের দিন যে শাড়িটা দিয়েছিলে ওটা তো পুরনো হয়ে গেছে। দেখেছো বইয়ের কথা, বিয়ে করার 2 দিনও হলো না, তাতে নাকি শাড়ি পুরনো হয়েছে। ওগো, তুমি কি কিছু বললে? না না, তোমাকে বলতে যাব কেন, আমি মনে মনে বলছিলাম তুমি আমার কাছে একটা শাড়ি চেয়েছো, তা আমি কি তোমাকে দেব না? এটা কি করে হয়? এখন ঘুমিয়ে পড়ো তো। ও, জমিন চাষ করে যে টাকা পেয়েছি, এই টাকা দিয়ে তো বউয়ের জন্য শাড়ি কিনতে হবে। শাড়ি কিনে না নিয়ে গেলে বউ তো আমাকে বাড়িতেই উঠতে দেবে না। কিংকং ভাই, কম দামের মধ্যে এক শাড়ি দেখাও তো। এই নাও বল্টু ভাই, নতুন বিয়ে করেছো তাই না? এই শাড়িটা কম দামের মধ্যে একটা গর্জিয়াস শাড়ি, তোমার বউকে খুব ভালো মানাবে। দাম মাত্র 500 টাকা। আরে আরে, একটু আগে তো 500 টাকা নিয়ে এলাম, এখন তো দেখছি হাতের মধ্যে তো টাকাটা নাই। টাকাটা কোথায় পড়ে গেল? কি ব্যাপার বল্টু ভাই, টাকাটা দিচ্ছ না কেন? টাকা দাও আর শাড়ি নাও। টাকাটা কোথায় যে পড়ে গেছে কিংকং ভাই, তাই তো দিচ্ছি না। তুমি এক কাজ করো, শাড়িটা আমাকে তুমি বাকিয়ে দাও, কাল এসে টাকাটা দিয়ে যাব।
আরে না, আমি তো বাকিতে শাড়ি বিক্রি করি না। আর যখন টাকা হয় তখন এসে শাড়ি নিয়ে যাও। এখন বিরক্ত করো না তো, যাও এখান থেকে। কিংকংয়ের এমন কথা শুনে বল্টু শিয়াল খালি হাতে বাড়ি ফিরে যায়। আর খালি হাতে বাড়িতে ফিরতে দেখে বল্টু শিয়ালের বউ বল্টু শিয়ালকে বলে, ওগো, আমার শাড়ি কোথায়? তুমি খালি হাতে ফিরে এলে যে। বউ, আজকে আমি শাড়ি আনতে পারি নাই। যে টাকা রোজগার হয়েছিল তা যেন কোথায় হারিয়ে গিয়েছে। শাড়ির দোকানে যেয়ে খালি হাতে ফিরে এসেছি। কি বলছো? তুমি আমাকে শাড়ি কিনে দিতে চেয়েছিলে, আর শাড়ি না নিয়ে খালি হাতেই ফিরে এলে? হ্যাঁ হ্যাঁ, দিতে চেয়েছি। তাকে এখনই দিতে হবে? আগে তো আমাকে ঘরে ঢুকতে দাও। সারাদিন কত না খাটাখাটি করে এসেছি। আগে তো স্বামীকে আদর যত্ন করো, তা নয় সোজা এসে আবদার করছো। রাগ করছো কেন? তুমি তো আমাকে বাসুরাতে বলেছিলে আমি যা চাইবো তুমি আমাকে তাই এনে দেবে। দূর সরো তো এখান থেকে। এরপর বল্টু শিয়াল ধাক্কা দিয়ে তার বউকে সরিয়ে দিল। আর বল্টু শিয়ালের বউ ধাক্কা খেয়ে সোজা ট্রাক্টরের উপর পড়ে গেল। আর ধাক্কা খেয়ে মাথা ফেটে বল্টু শিয়ালের বউ সেখানে পড়ে গেল, আর সেখানেই মারা গেল। হায় হায়, এটা কি হলো? আমার বউকে আমি মেরে ফেললাম। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এরপর বল্টু শিয়াল বিছানায় শুয়ে আছে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন বল্টু শিয়াল বিছানায় শুয়ে আছে। তুই আমাকে মেরে এখানে তো দেখছি ভালোই শান্তিতে ঘুমিয়ে আছিস। আমাকে মেরে তুই শান্তিতে থাকবি? আমি তা হতে দেব না। আমি তো তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিই নেই, তুমি নিজেই পড়ে গেছো। আমি শুধু তোমাকে সরিয়ে দিয়েছিলাম। তুমি তো ট্রাকটার সাথে ধাক্কা খেয়ে মারা যাবে সেটা তো জানতাম না। ইচ্ছে করে মারিসনি, তাতে কি হয়েছে? আমাকে তো মেরেছিস, এখন তোকে আমি আমার সাথে নিয়ে যাব। এখন কি হবে? বউ, তুমি তো সবই জানো। আমি তো ইচ্ছে করে তোমাকে মারিনি। অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপর বল্টু শিয়ালের বউ বল্টু শিয়ালকে নিয়ে উপরে চলে গেল। আর বল্টু শিয়ালকে উপর থেকে মাটিতে টুপ করে ফেলে দিল। অত উপর থেকে মাটিতে পড়ে বল্টু শিয়াল সেইখানেই মারা গেল। ওহ, সেই কখন থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, একটা প্যাসেঞ্জারও পেলাম না। এদিকে তো এই গরমের মাঝে রিক্সা চালাতে চালাতে আমার পেছনে ছাল বাকলা সব উঠে গেল। এখন কি করি? প্যাসেঞ্জার এখন কোথায় পাই? না, এই লোকালয়ে আর রিক্সা চালানো যাবে না। ভয়ে তো আমার রিক্সায় কেউ উঠতেই চায় না। না, বরং জঙ্গলে চলে যাই। নিশ্চয়ই জঙ্গলের পশু পাখিরা আমার রিক্সায় উঠবে। ও রিক্সাতে উঠিয়া পেডেলো মারিয়া চলে আমার রিক্সা উইরা উইরা। আরে, সকাল থেকে জঙ্গলে ঘাস খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে গেছি, কিন্তু এ আমি কি দেখছি? কি রাস্তার মাঝখানে ঘাস! যাকে এই ঘাসটুকু খেয়ে পেটটা ভরাই। এই বলে ছাগল ঘাসগুলো খেতে লাগলো। ওরে বাবারে, এটা কি হলো? ব্রেক লাগছে না কেন? এই থাম রিক্সা, থাম থাম থাম। ওরে বাবারে, আজ তো আমি শেষ। ছাগলটা তো ডিগবাজি দিয়ে পড়ে গেল, মনে হচ্ছে মারা গেছে। না, এ কি করলাম? আমি তো সর্বনাশ করে ফেললাম। এদিকে তো একটা ভাড়াও মারতে পারলাম না, তার উপর আবার একটা ছাগল মেরে ফেললাম। এখন তো জঙ্গলে সবাই এসে আমাকে রাম কেলান কেলাবে। তার থেকে বরং কেউ দেখার আগে এখান থেকে কেটে পড়ি। শিয়াল যেই না সেখান থেকে পালাতে ধরে, তখনই সেখানে গর্জিলা চলে আসে। এই শিয়াল, কোথায় পালাচ্ছিস? ছাগলটাকে মেরে ফেলে এখন আবার পালিয়ে যাচ্ছিস? ওরে বাবারে, এই গর্জিলাটা আবার কোত্থেকে আসলো? ভাবলাম কেউ দেখার আগে পালিয়ে যাই। এখন তো এই গর্জিলা আমার 12টা বাজিয়েই ছাড়বে। এখন কি করি? আরে না গর্জিলা দিদি, আমি ওই ছাগলটিকে মারিনি। ছাগলটা আগে থেকে এখানে এভাবে পড়েছিল। আমি দেখতে আসছিলাম ছাগলটা মারা গিয়েছে কিনা। তা দেখলাম ছাগলটা মারা গিয়েছে, এই জন্যই চলে যাচ্ছিলাম।
তুই আমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছিস? তুই মারিসনি তো কে মেরেছে? এখানে তো তুই ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। আরে এই গর্জিলাটা তো বিশ্বাসই করতে চাইছে না, এখন কি হবে? না, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি পালাই। এই বলে যেই না শিয়াল রিক্সা নিয়ে পালাতে ধরে, অমনি গর্জিলা তাকে ধরে ফেলে। তোর এত বড় সাহস, তুই ছাগলকে মেরে রিক্সা নিয়ে এখান থেকে পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না, কেউ এখন আমি মারবো। এ তো দেখছি নাছর বান্দা, কিছুতেই বুঝতে চাইছে না এখন কি হবে। তবে আমিও শিয়াল পণ্ডিত, এত সহজে হাল ছাড়লে হবে না, বুদ্ধি করে আমাকে এখান থেকে পালাতেই হবে। শোনো গর্জিলা দিদি, তুমি গায়ে গতরে বড় হতে পারো, কিন্তু আমিও কম না। আমি হলাম এই জঙ্গলের কুংফু পণ্ডিত, আমার কুংফু স্টাইল দিয়ে তোমাকে কুপোকাত করে ফেলবো। তখন মরে গেলে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। ওরে বাবারে, এই শিয়ালটা কি বলছে? ও নাকি কম্ফু দিয়ে আমাকে মেরে ফেলবে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। যে বাঁচলে বাপের না, কে বাঁচলো কে মরলো এটা দেখার আমার সময় নেই। এই বলে গর্জিলাও সেখান থেকে পালিয়ে গেল। কেমন মিথ্যা বলে ওই গর্জিলাকে এখান থেকে তাড়িয়ে দিলাম। যাই যাই, এখন রিক্সা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। কি বাঘিনী মামি, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো? ওঠো আমার রিক্সায়। পঙ্খিরাজ ঘোড়ার মতো রিক্সা চালিয়ে তুমি যেখানে নামতে চাও সেখানে নামিয়ে দেব। তাই নাকি শিয়াল? তুই আমার গন্তব্যে আমাকে পৌঁছে দিবি? ঠিক আছে ঠিক আছে, চল তাড়াতাড়ি আমার গুহায় নিয়ে যা। এই বলে শিয়াল বাঘিনীকে নিয়ে বাঘিনীর গুহার দিকে চললো। ওই রিক্সাতে উঠিয়া পেট্রোল মারিয়া চলে আমার রিক্সা উইরা উইরা। এই শিয়াল থাম থাম, এটাই আমার গুহা। ওরে বাবারে, রিক্সা তো কিছুতেই থামছে না, মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। থাম রিক্সা, থাম থাম থাম। ওরে বাবারে, গেলাম রে গেলাম, কোমরটাই বুঝি ভেঙে গেল রে। উফ, আর উঠতে পারছি না। আরে গুহার বাইরে কিছু একটা শব্দ করলো মনে হয়, যাই তো গিয়ে দেখি কে এমন শব্দ করলো। আরে আরে বাঘিনী, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কি এমন হলো? আর বলো না স্বামী, আমি জঙ্গলের রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন এক শিয়াল এসে আমাকে বলল ও নাকি ওর রিক্সায় করে আমার গন্তব্যে পৌঁছে দেবে। তারপর ওর রিক্সায় উঠলাম, আর ও আমাদের গুহার সামনে এসে ওর রিক্সার ব্রেক ফেল করে গাছের সঙ্গে লাগিয়ে দিল। তারপর আমি ছিটকে মাটিতে পড়ে গিয়েছি, মনে হচ্ছে কোমরটা ভেঙে গেছে রে, আর উঠতে পারছি না। কি ওই দুষ্ট পাজি শিয়ালের এত বড় সাহস আমার বউকে কষ্ট দিয়েছে? আজ তো আমি ওকে ছাড়বই না, ওকে লাঠি পেটা করব। এরপর হালুম বাঘ একটি লাঠি নিয়ে গিয়ে শিয়ালকে মারতে লাগলো। ওরে বাবারে, গেলাম রে গেলাম, মনে হচ্ছে আজ প্রাণটা এখানে চলে যাবে। ওরে বাবারে, তাড়াতাড়ি পালাই পালাই এখান থেকে। ওরে বাবারে, বড় বাছা বেঁচে গেলাম। একে তো রিক্সা থেকে পড়ে প্রচন্ড ব্যথা, তার উপর ওই হালুমবাগ যে পিটান পিঠালো রে বাবা, ব্যথায় তো আমার কোমরটা একেবারে ভেঙে গেছে মনে হয়। না, এই রিক্সা আর চালাতেই পারবো না। এই রিক্সার জন্য আজ আমায় এত ঝামেলায় পড়তে হয়েছে। এই অকাজে রিক্সা যে কোনো একটা গর্তের মাঝে আমি ফেলে দিব, যেন কেউ আর এই অভিশপ্ত রিক্সাটাকে খুঁজে না পায়। এরপর শিয়াল রিক্সা নিয়ে খুঁজতে লাগলো কোথায় রিক্সাটা ফেলে দেওয়া যায়। এই তো এখানে একটা গর্ত পেয়েছি, এই গর্তে রিক্সাটা ফেলে দেই। যত নষ্টের কারণ এই রিক্সাটা, এর জন্য আমাকে আজ সকাল থেকে গণপিটুনি খেতে হলো। একবার এক ছাগলকে মেরে অল্পের জন্য ওই গর্জিলার হাত থেকে বেঁচে গেছি, তারপর আবার ওই হালুমবাগের স্ত্রীকে রিক্সা থেকে ফেলে দিয়ে তার হাতে গণপিটুনি খেলাম। কোনো মতে প্রাণটা বাঁচিয়ে পালিয়েছিলাম। এরপরে এই রিক্সার জন্য আরো বড় বিপদে পড়তে পারি, না জানি আমার প্রাণটাই হারাতে হয়। যাক গিয়ে, প্রাণটা হারানোর আগেই এই রিক্সাটা এই গর্তে ফেলে দেই। এই বলে শিয়াল তার রিক্সাটা গর্তের ভিতরে ফেলে দিল, কিন্তু শিয়াল জানতো না যে ওই গর্তের ভিতরে কিংকং ছিল। রিক্সাটা গিয়ে সোজা কিংকং এর মাথার উপরে পড়লো। ওরে বাবারে, ওরে বাবারে, কি পড়লো মাথায়? মনে হচ্ছে মাথাটা ফেটে গেল গো। দেখি তো উপরে গিয়ে কে এমন কাজ করলো। ওই দুষ্ট পাজি শিয়াল, তাহলে তুই এই রিক্সাটা গর্তের ভিতরে ফেলে দিয়েছিস? আজ তো তোকে আমি ছাড়বই না, আজ তো তুই গেলি। ওরে বাবারে, এ কোন বিপদে পড়লাম। এই রিক্সাটা তো দেখছি আমার পিছুই ছাড়ছে না, যেখানে এটা নিয়ে যাচ্ছি সেখানেই বিপদে পড়ছি। এই গর্তের ভিতরে যে কিংকং ছিল সেটাকে আমি জানতাম, আজ তো মনে হয় আমি গেলাম। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? আমার মাথা ফেটে দিয়ে কোথায় পালাচ্ছিস তুই? আমি তোকে ছাড়বো না, তোকে আমি মেরেই ফেলবো।
এরপর কিংকংও শিয়ালের পিছু পিছু দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে কিংকং শিয়ালকে ধরে ফেললো, আর মারতে মারতে শিয়ালকে কিংকং মেরেই ফেললো। দুষ্ট পাজি শিয়াল এভাবেই তার রিকশার জন্য প্রাণটা হারালো।